আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে রবিবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৭ই ডিসেম্বর ২০২৫ আমরা পড়ব প্রথম আলো। তো যেহেতু বিজয়ের মাস চলছে, তো প্রতিদিন পত্রিকায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু থাকছে। তো আজকে একটি ঘটনার বিবরণ এসেছে, বলছে যে ১৯শে এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ভারতে অনেক শরণার্থী আশ্রয় নিতে থাকে এবং এই সংখ্যাটা ছিল প্রায় ১ কোটির মতো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত শরণার্থীর সংখ্যা প্রথম দেখা গিয়েছিল এবং ভারত একক দেশ হিসেবে এই ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তারপর আপনারা দেখছেন যে নির্বাচনের তফসিলের বিষয় আজকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং আমরা আগামীকাল আশা করছি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। দেখছেন শেখ হাসিনা প্রসঙ্গে জয়শঙ্করকে একটি প্রশ্ন করা হয়েছিল। তো জয়শঙ্কর এই প্রশ্নটা এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এটি তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তারপর আপনারা দেখছেন যে নির্ধারিত দামে পাওয়া যায় না রান্নার গ্যাস। তো বিআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যারা আপনার এই তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের দামের সমন্বয় করে থাকে এবং যে দাম তারা রেখেছে সে দামে ভোক্তারা কিনতে পারছে না। আর এলপিজি মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? এটি আপনারা মনে রাখতে পারেন। তো আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই। বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে জিরান পার্টিসিপল আইডেন্টিফিকেশন নিয়ে। তো এখানে একটা সেন্টেন্স আছে, দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এটা একটা আর্টিকেল আর স্টোনটা নাউন, এবং নাউন এবং আর্টিকেলের মধ্যবর্তী কোনো যদি শব্দ থাকে সেটা অবশ্যই পার্টিসিপল হবে। এটা আপনারা মনে রাখতে পারেন। তাহলে এখানে যে আপনার পার্টিসিপল রোলিং, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। এরপর আপনারা দেখেন যে বৃহৎ মাত্রায় ভূমিকম্প এবং টেকনাফ এবং মিয়ানমার ফ্রন্টে প্রথম ১৭৬২ সালে যেটি সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প, এটি ছিল 8.5। আর রিসেন্টলি নরসিংদীর মাধবদী উপজেলায় 5.7 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ২১শে নভেম্বর ২০২৫। তারপর আপনারা দেখছেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ব্যক্তিত্ব ছিলেন এস.এম. আলী। তিনি ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক। তো প্রথম পাতায় আপনাদেরকে একটা বিষয় দেখিয়েছিলাম যে লাখো শরণার্থীর অনিশ্চিত যাত্রা। তো আপনারা জানেন বাংলাদেশ থেকে ১৯৭১ সালের এপ্রিল মাসে অনেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা খুব দুর্দশা এবং কষ্টকর জীবনযাপন করেছে। এবং এই শরণার্থী শিবির ভ্রমণে এসে অনেক মানুষ কিন্তু বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তির নাম কবি অ্যালেন গিন্সবার্গ। তিনি লাখো অসহায় মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে লেখেন বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন দ্য যশোর রোড, এবং সেটি ছাপা হয় নিউ ইয়র্ক টাইমসে। তারপর আপনারা দেখেন যে ৭১-এর বাংলাদেশ নিয়ে গায়ক শিল্পীদের সবচেয়ে বড় আয়োজন ছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এবং এটির মূল উদ্যোক্তা ছিল ভারতের একজন পণ্ডিত রবিশঙ্কর, এবং যার সঙ্গে জর্জ হ্যারিসন তাকে সাহায্য করেছিলেন। এবং এটি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হয়েছিল, যেখান থেকে $2,43,418 দেওয়া হয়, যা ইউনিসেফের বাংলাদেশ শিশু সাহায্য তহবিলে ট্রান্সফার করা হয়েছিল। তো আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ কলাম অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে গণভোটকে প্রতীকী বিষয়ে পরিণত হচ্ছে, এ বিষয় নিয়ে লিখেছেন ইমরান আজাদ। তিনি বলছেন যে দেশে এখন আসন্ন গণভোট নিয়ে এক প্রকার টানাপোড়েন চলছে এবং ১৩ই নভেম্বর জারি করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫, আর ২৫শে নভেম্বর জারি করা হয় গণভোট অধ্যাদেশ ২০২৫। এই যে অধ্যাদেশ, এটা এক প্রকার আইন, এবং বাংলাদেশের সংবিধানের ১৫২-এর ১ অনুচ্ছেদে আইনের সংজ্ঞা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে যে আইন হলো অধ্যাদেশ, আদেশ, বিধি বা উপবিধান, এবং সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয়টি রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে যে তিনি আইন জারি করতে পারেন। তো ২০২৪ সালে যেটি হয়েছে সেটি বলছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশটি জারি করিলেন। কিন্তু সমস্যা গণ অভ্যুত্থান প্রসূত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় এবং অন্তর্বর্তী সরকারের পরামর্শ, এই দুটির কোনোটিরই অস্তিত্ব কিন্তু সংবিধানে খুঁজে পাওয়া যাবে না। তো অনেকেই এই বিষয়টাকে ডিফেন্ড করেছেন আমাদের সংবিধানের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী, যেখানে বলছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। এটা আসলে মূল মেসেজটাকে খুব ভালোভাবে ডেফিক্ট করে না, এটা এখানে উঠে এসেছে এবং এই যুক্তিটা এখানে খণ্ডিত হয়েছে। তারপর আসছে যে জনগণের যে প্রশ্নটা, যে গণভোটে যে 4টি প্রশ্ন রাখা হবে এবং উত্তর 2টা, হ্যাঁ অথবা না, এটাও কিছুটা আপনার বিভ্রান্তিকর। এবং যুক্তরাজ্যে আপনার যখন ইউরোপিয়ান থেকে বের হয়ে যাবে
তখন সেখানে কিন্তু গণভোট হয়েছিল এবং মাত্র 2টো প্রশ্ন ছিল এবং মেসেজটাও খুব পরিষ্কার ছিল। তারপরেও দেখা যায় যে যুক্তরাজ্যের আ ইউরোপিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে অনেকেই পরে সমালোচনা করেছে। তো বাংলাদেশের বিষয়টা আরেকটু জটিল। এর আগে অনুষ্ঠিত 3টি গণভোটের ফলাফলের দিকে তাকালে বোঝা যায়, আমরা কখনোই গণভোটগুলোকে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে পারিনি। প্রশ্ন হচ্ছে, মূল আইন অর্থাৎ আদেশে নির্ধারিত প্রশ্নের ভাষা অধ্যাদেশে পরিবর্তন করা যায় কিনা, আর এসব শব্দ বাদ দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য কী? তো এখন বলছে যে প্রশ্নটা যদি সহজযোগ্য না হয়, তাহলে সেটি কিন্তু জনগণ পর্যন্ত যাবে না এবং জনগণকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝাতে হবে। না হলে এই যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, এটি একটি প্রতীকী অর্জনের চেয়ে খুব বেশি কিছু আসলে ফুল কিছু হবে না। তো এই ছিল তথ্য। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতাবুনিয়া, রাঙামাটি। আর প্রথম এভারেস্ট জয় করেছেন আমাদের মুসা ইব্রাহিম। আর প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে মুখোশ। এই তথ্যগুলো মনে রাখতে পারেন। কিশোরীর মনোজাগতিক সমস্যা, এখানে আপনারা হয়তো জানেন যে ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন, এটা মহিলাদের সাথে হচ্ছে রিলেটেবল। তাদের এই হরমোন হচ্ছে আপনার যখন পিউবার্টি হিট করে তখন এই হরমোনের হচ্ছে প্রভাবগুলো হচ্ছে বডিতে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর এখানে আপনারা আন্তর্জাতিক অংশে দেখতে পাচ্ছেন যে সেনা পুরোপুরি প্রত্যাহার না হলে গাজা শান্তি চুক্তি সম্পূর্ণ হবে না। কাতারের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। আপনারা দেখছেন যে গাজার বিভিন্ন অংশে ইসরায়েলের সেনাবাহিনী হচ্ছে চৌকি স্থাপন করেছে এবং সেখান থেকে তারা কিন্তু সরছে না। তো এই বিষয়টি এখানে উঠে এসেছে। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজার বিভিন্ন স্থানে থাকা সেনা চৌকি প্রত্যাহার, একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ শাসন গ্রহণ করা, সেখানে স্থিতিশীল প্রতিষ্ঠার জন্য গঠিত বাহিনী আইএসএফ মোতায়েন করা হবে, যা এখনও শুরু হয়নি। আইএসএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, যেটা গাজায় যে শান্তি সেটি বজায় রাখতে কাজ করবে। তো তুরস্ক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে চায় বলে ইঙ্গিত দিয়েছে, তবে ইসরায়েল বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না, কারণ তারা মনে করে হামাসের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারপর দেখছেন রিসেন্টলি ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি ভারতে এসেছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় কিছু চুক্তি হয়েছে এবং জ্বালানি, কৃষি, ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে আপনার কিছু সমঝোতা স্মারক হচ্ছে স্বাক্ষরিত হয়েছে, যা ভারত রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার প্রকল্পের অধীন 2030 সাল পর্যন্ত হচ্ছে কার্যকর থাকবে। তো চলতি বছরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ভারতের জন্য ভূরাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর পাল্টা হচ্ছে 25% শুল্ক আরোপ করেছে এবং এটি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো বর্তমানে নয়াদিল্লি একটি ঝুঁকিপূর্ণ ভূরাজনৈতিক সমীকরণের মধ্যে আটকে গেছে, যা স্পষ্টভাবে ভারতের বৈদেশিক নীতিকে জটিল পরীক্ষায় ফেলেছে। তো আপনাদেরকে কিছু কনফিউজিং বিষয় বলি, সেটা হচ্ছে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ঠিক আছে? শব্দ, ধ্বনি না কিন্তু। আর শব্দের মূল উপকরণ হচ্ছে আপনার ধ্বনি, আর বাক্যের মূল উপকরণ হচ্ছে আপনার শব্দ, ঠিক আছে? এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন, আর বাকিগুলো আমার মনে হয় আপনারা বুঝে শুনে উত্তর করতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের মতামত কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে বদিউল আলম একটি বিষয় নিয়ে লিখেছেন, ক্ষমতার সঙ্গে সম্পদের জাদুরকাঠি সম্পর্ক। তো যারা হচ্ছে ক্ষমতায় গিয়েছে, সংসদে গিয়েছে, তারা দেখবেন যে তাদের যে সম্পত্তির পরিমাণ সেটি দিন দিন বেড়েছে এবং এটি খুবই দৃশ্যমান একটা বিষয়। তো এর মূল কারণ হচ্ছে আমাদের ওইরকম কোনো কাঠামো নেই যারা নির্বাচিত প্রতিনিধি তাদের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারি। তো এই বিষয়ে তিনি দৃষ্টি নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে যারা প্রার্থী মনোনয়ন চাইবেন বা পরবর্তীতে সংসদে যাবেন, তাদের যে সব কিছু হচ্ছে খুব ভালোভাবে নজরে রাখতে হবে, যেন তাদের সঠিক জবাবদিহিতি এবং হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ভালোভাবে নিশ্চিত করা যায় এবং তারা যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারে। তো অনেকদিন থেকে আবার পুলিশ কমিশন সম্পর্কিত কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকায়। বলছে যে পুলিশ যে কমিশন গঠিত হচ্ছে, সেখানে পুলিশ কমিশন এবং দুর্নীতি দমন কমিশন দুটিই কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে হচ্ছে ম্যাক্সিমাম কাজ হবে। তো এই যে বিষয়টা, এটা পরিবর্তন হচ্ছে মানুষ চেয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টাতে যে আমলাতন্ত্রের যে ভূমিকা সেটি আসলে কিছুটা নেতিবাচক। তো তিনি বলছেন যে অভ্যন্তরের ম্যান্ডেট নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের বদলে কেন আমলাতন্ত্রের চাপে বিচ্যুত হবে? এমন লোক দেখানো সংস্কার কি অর্থ বহন করতে পারে?
তারপর আপনারা এখানে একটি কলাম দেখতে পাচ্ছেন যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব সবার। তো এখানে 12 দূতাবাস থেকে একটা যৌথ লেখা এসেছে, তো বলছে যে নারীদের যে অধিকার সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ সমাজ তখনই সমৃদ্ধি লাভ করে যখন নারী ও কন্যা শিশুদের প্রতি সম্মান করা হয়। তো বাংলাদেশে একটা পরিসংখ্যান দেখছে যে 2024 সালে নারী নির্যাতন জরিপ অনুযায়ী বাংলাদেশের 70% বেশি নারী ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন, এবং বাংলাদেশের প্রায় 50% মেয়ের বয়স 18 হওয়ার আগেই বিয়ে হয়ে যায়, যা লিঙ্গভিত্তিক সহিংসতার একটি রূপ। এই যে লিঙ্গভিত্তিক সহিংসতা, এটা একটি বৈশ্বিক উদ্যোগ এবং এ ব্যাপারে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের সমাধান দেশের বহুমাত্রিক মূল্যবোধ, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবারের সমাজের অঙ্গীকারের মধ্যেই নিহিত, এবং তাদের নিরাপত্তা, শিক্ষা, নেতৃত্ব, অংশগ্রহণকে সমর্থন করে শুধু পরিবার নয়, গোটা জাতিকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ করে। এর মাধ্যমে একটি ভবিষ্যৎ গড়ে ওঠে যেখানে নিরাপত্তা, মর্যাদা, সমতা হবে সবার সহজ অধিকার। তারপর আপনারা এখানে একটি কলাম দেখতে পাচ্ছেন যে ভূ অর্থনীতি, ভারত ও উপসাগরীয় দেশগুলোকে বিশ্ব বাণিজ্য বদলে দেবে। তো এখানে যে বিষয়টি খুব ভালোভাবে উঠে এসেছে সেটা হচ্ছে চলতি বছরে যখন যুক্তরাষ্ট্র ভারতের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেছে, তখন ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সরাসরি রপ্তানি করা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এ জায়গায় তারা সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের যে পণ্যগুলো সেগুলো পৌঁছে দিতে, এখানে বলা আছে সেটি। এবং দেখা যাচ্ছে যে ভারত এবং সংযুক্ত আমিরাতের যে বাণিজ্য সম্পর্ক সেটি এবছর $100 বিলিয়ন পৌঁছেছে, এবং এটি গত বছরগুলোর তুলনায় অনেক বেশি। এছাড়া নতুন দ্বিপক্ষীয় উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের পুঁজির মাধ্যমে ভারত আফ্রিকায় অবকাঠামো নির্মাণ করছে। তো ভারতে ঘুরে দাঁড়ানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ, এবং সেটি ভারতের জন্য ভবিষ্যতের যে ব্যাপারটা সেটাকে টেকসই করতে পারে যদি ভারত সবগুলো দেশের সাথে তাদের যে সম্পর্ক সেটি আরও জোরদার করতে পারে। তো আমরা আমাদের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। এখানে দেখেন যে রুশ ভারত বাণিজ্য দ্রুতই $100 বিলিয়ন হবে, এবং 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে $100 বিলিয়ন উন্নতি করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে রাশিয়া এবং ভারত। তো এই আমাদের আজকের সর্বশেষ কলাম। আপনারা দেখছেন যে প্রান্তিক নারীদের অধিকারে করণীয়। তো আমরা যে প্রান্তে যে নারীরা থাকে গ্রামে তারা কিন্তু বিভিন্ন সময় সহিংসতা এবং বৈষম্যর শিকার হয়। তাদের যে নারী অধিকার আছে সেটি নিশ্চিতে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এটি এখানে এসেছে। তো প্রথমত নারী নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। তাদের যে উদ্যোক্তা সক্ষমতা সেটি বৃদ্ধি করা যেতে পারে। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বৈষম্য বিরোধী আইন পাস এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। তো এই বিষয়গুলো যদি আমরা রাখতে পারি তবেই নারীদের যে অধিকার, প্রান্তীয় নারীদের যে অধিকার সেটি অক্ষুণ্ণ থাকবে এবং দেশের অর্থনীতিতে তারা একটা বড় ভূমিকা পালন করবে। তো এই আমাদের আজকের প্রথম আলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।